হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি 2025 আইএসসি বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টসদের জন্য মতি নন্দী রচিত কোনি উপন্যাসের কিছু সাজেশনস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এতদিন ধরে প্রতীক্ষা করছিলে যে কোনি উপন্যাসের কোনো একটা সাজেশন ভিডিও দেওয়ার জন্য, তাদের জন্য আমি আজকে এসেছি কোনি উপন্যাসের কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং সেই চ্যাপ্টারের কোন অংশগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্নের জন্য সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। তাহলে চলো আমাদের আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তা না হলে কিন্তু তোমাদের বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হবে না। প্রথমেই বলবো, মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে 2025-এ যে প্রশ্ন তিনটে এসে গিয়েছিল সেটা ছিল চ্যাপ্টার 2, চ্যাপ্টার 13 এবং চ্যাপ্টার 12-এর থেকে নেওয়া। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 11 এবং কোয়েশ্চেন নাম্বার 12 তোমাদের প্রশ্নপত্রের এই তিনটে প্রশ্ন যে এসেছিল কোনি উপন্যাস থেকে, তার চ্যাপ্টারগুলো হচ্ছে এই। এবার কথা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে কোন প্রশ্ন এসেছিল, চ্যাপ্টার 13 থেকে এবং চ্যাপ্টার 12 থেকেই বা ঠিক কী কী এসেছিল। চ্যাপ্টার 2 থেকে এসেছিল তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানের দায়িত্ব নেয়, এই দোকানের দায়িত্ব নিজের হাতে তুলে নেয় বা এরকম একটা কিছু। তা এই যে লাইনটা তুলে প্রশ্ন করা হয়েছিল, এতে করে প্রজাপতির বিষয়ে কিন্তু যাবতীয় ইনফরমেশনস তোমরা আগের ইয়ারে পেয়ে গেছো, মানে তোমাদের প্রশ্নে এসে গেছে। কাজেই এই অংশটা বাদ দিয়ে তোমরা চ্যাপ্টার 2টা বাকিটা পড়বে, এটা আমার সাজেশন। এরপর হচ্ছে চ্যাপ্টার 13, সেখানে এসেছে ঠিক সেই সময় কোনি এসে ওকে চর মারলো। তোমরা বুঝতেই পারছো চ্যাপ্টার 13-এর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হিয়া এবং কোনির যে অংশটা, এবং সেই অংশটার জন্য মানে সেই বিষয়টা কিভাবে ঘটেছে সেটা জানতে গেলে আমাদের চ্যাপ্টারটা সম্পূর্ণ জানতে হবে, এবং এই প্রশ্নের জন্য চ্যাপ্টার 13 আমাদের খুঁটিয়ে জানতে হবে, তবেই কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো যেটা 2024-এ এসে গিয়েছে। কাজেই চ্যাপ্টার 13 তোমরা যদি মনে করো প্রশ্নের জন্য বাদ দেবে, সেক্ষেত্রে বাদ দিতে পারো, কিন্তু চ্যাপ্টার 13 যদি মনে করো পড়বই না, তাহলে অবশ্যই ভুল করবে। কারণ চ্যাপ্টার 13 তুমি যদি না পড়ো, তাহলে কোনির যে চরিত্র ব্যাখ্যা অথবা অমিয়া বা দিয়া এদের যে চরিত্র ব্যাখ্যাগুলো আসতে পারে সেই বিষয় সম্পর্কেও কিন্তু তোমার নলেজ অনেকটা কমে যাবে। কাজেই এগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে। এবার বলবো চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 থেকে এসেছিল তোমার লাস্ট 40 মিটার্স আমি ভুলবো না। এটা দিয়ার বাবার মুখের একটি সংলাপ, একটা প্রতিযোগিতার পর কোনি সম্পর্কে তিনি কথাগুলো বলেছেন, এখান থেকে প্রশ্নটা এসে গিয়েছিল। সেক্ষেত্রে চ্যাপ্টার 12-এর যে একটা প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতার কিছুটা অংশ কভার করছে এই প্রশ্নটা, কিন্তু চ্যাপ্টার 12-এর সম্পূর্ণ অংশটা কভার করছে না। কাজে তোমরা চ্যাপ্টার 12 সম্পূর্ণ বাদ দিলে একটু সমস্যা হতেও পারে, কোনো একটা প্রশ্ন হয়তো অন্য কোথাও থেকে এসে গেল। কিন্তু হ্যাঁ, তোমাদের ইম্পর্টেন্ট বিষয় বলে কিছু বিষয় থাকে, সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি পজিটিভলি তোমাদের সেই খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বলে যে চ্যাপ্টারগুলো এখানে আছে সেটা অবশ্যই উল্লেখ করে দেবো। আর তোমরা যদি কেউ মনে করো যে প্রশ্নের উত্তর লেখার জন্য এই চ্যাপ্টার 3টে অর্থাৎ যে 3টে 2024-এ এসে গিয়েছিল সেটা বাদ দেবে, তাহলে এমনি বাদ দিতে পারো, কিন্তু রিড করে রাখবে বিষয়টা জানার জন্য। এবার আমরা সম্পূর্ণ চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 14-এ যাব এবং কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারগুলো ভেরি ইম্পর্টেন্ট সেটা আলোচনা করব। তার আগে তোমাদের অবশ্যই একবার বলবো, যারা আমাদের চ্যানেল প্রথম দেখছো, আমি জানি ক্লাস 12-এর পর তোমাদের অনেকেরই বাংলা আর বিষয় থাকবে না, কিন্তু কলেজের বাংলার পার্ট অনেকটা আছে, সেক্ষেত্রেও তোমাদের থাকবে। আমি কিন্তু আমাদের চ্যানেলে এখন কলেজের বিষয়গুলো আলোচনা করছি, কাজে আমি সকলকে বলবো ভিডিওর সকল ইনফরমেশন যদি তোমাদের সকল সঠিক টাইমে পেতে ইচ্ছুক হও তোমরা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভবিষ্যতেও তোমাদের প্রয়োজনীয় চ্যাপ্টার কি কি আছে আমি পড়ালে ভালো হয় সেগুলো যদি তোমরা এখানে দিয়ে দাও, আমি সেগুলোও তোমাদের জন্য পড়াতে থাকবো, যাতে করে তোমাদের কলেজে গিয়েও কোনো সমস্যা না হয়। আর তোমাদের যারা জুনিয়র আছে তাদের জন্য আমাদের এই চ্যানেলকে সাজেস্ট করবে, এটা আমাদের অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ তোমরা যত বেশি আমাদের চ্যানেলের কথা সকলকে বলবে, সকলকে জানাবে, ততই আমাদের চ্যানেল আরও বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে। যাই হোক, এবার আমরা আসবো কোনি উপন্যাসের চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সরি। এখান থেকে প্রচুর প্রশ্ন হওয়ার মতো জায়গা কিন্তু আছে।
এবার তোমাদের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলছি লার্ন করো বা ভালো করে দেখে যাও, সেটা হচ্ছে বারুণীর দিন গঙ্গার ঘাটের যে দৃশ্য। এখানে আরেকটা কথা বলে রাখি, বারুণী কি সেটা জানতেও কিন্তু তোমরা ভুলো না। এই ভিডিওতে আমি কিন্তু কোনো উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে আসিনি, আমি শুধুমাত্র সাজেশনস নিয়ে এসেছি যে কোন পার্টগুলো ভালো বা ইম্পর্টেন্ট। যাদের মনে হবে যে প্রশ্নের উত্তর প্রয়োজন তারা পজিটিভলি আমাদের কোনি উপন্যাসের যে এক্সপ্লানেশন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ফলো করবে। সেখানে কিন্তু ভিডিওর শেষে প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করা হয়, মানে কোন অংশ থেকে প্রশ্ন আসে সেটাও কিন্তু আলোচনা করা হয়। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্যটা খুব ইম্পর্টেন্ট, একটা সুন্দর দৃশ্য আছে, সেই দৃশ্যটা সব অবশ্যই পড়বে। এছাড়া ক্ষিতিশ সিংহ ওই বারুণীতে স্নান করার পর যখন নিজ গৃহে যাচ্ছিলেন তখনও কিন্তু একটা দৃশ্য আছে, সেটা পরের দৃশ্য, সেটা নিয়ে পরে আসবো। যাই হোক, এরপর বলছে বিষ্ণুধরের চেহারা এবং পরিচয় যেটা দেওয়া আছে এই পার্টে সেটা লার্ন করবে। ক্ষিতীশের একটা চেহারা এবং লেখকের একটা বর্ণনা আছে, ক্ষিতীশ সিংহের প্রতিটা মানে চুল, চোখ, সব কিছু বিষয় সম্পর্কে একটা এক্সপ্লানেশন লেখক বা ঔপন্যাসিক আমাদের দিয়েছেন, সেটাও ভালো করে লার্ন করবে। এছাড়া ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে বিষ্ণুধর এবং ক্ষিতীশের মধ্যে কিছু কথোপকথন হয় এবং বিষ্ণুধর সেদিন গঙ্গার ঘাটে কি করছিল, কেন ক্ষিতীশ তাকে দেখে হাসছিল, সেই যে দৃশ্যগুলো, যে মজার দৃশ্য, একটা কৌতুকের পরিবেশ, সেই পরিবেশটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেই পার্টটাও লার্ন করতে হবে। আর ক্ষিতীশের সাথে বিষ্ণুর যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা অনেক কিছু দার্শনিক তথ্য কিন্তু উঠে এসেছে, যে দার্শনিক বিষয়গুলো আমরা ক্ষিতীশের মুখ থেকে পেয়েছি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি চ্যাপ্টার 1 মানে A to Z ফুল ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। চলে যাব চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2 থেকে চলে এসেছে, প্রথমেই বললাম প্রজাপতির ওই অংশটা। এখানে তবুও কিছু বিষয় থেকে যায়, ছোট্ট ছোট্ট অংশ, যেটা অন্য প্রশ্নের মধ্যে কিন্তু অ্যাটাচ হয়ে যেতে পারে, তাই পজিটিভলি একটু দেখে রাখবে। সেটা হচ্ছে ওই যে বললাম গঙ্গার ঘাট থেকে ক্ষিতীশের বাড়ি যাওয়ার পথের একটা বর্ণনা আছে, তাছাড়া ক্ষিতীশের বাড়ির একটা বর্ণনা আছে, সেই বর্ণনাটা। এছাড়া ক্ষিতীশের খাদ্য তালিকা কি ছিল, মানে সে কি কি খাদ্য খেত, কিরূপ খাদ্য খেত, ক্ষিতীশের বাড়ির সদস্য কে কে ছিল, ওই যে দুটো বিড়াল ছিল তাদের নাম আছে কিন্তু, খুশি আর বিশু, সেটাও জেনে রাখা ভালো, কারণ যে তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসে সেখানে এই প্রশ্ন কিন্তু ঢুকে যেতে পারে। এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু চ্যাপ্টার 2 থেকে ভালো করে দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন যে একেবারেই আসবে না, চ্যাপ্টার 2 এসে গেছে বলে এমন কোনো কথা কিন্তু নেই। চলে যাব চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3 আবার সেই চ্যাপ্টার 1-এর মতোই অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে আমরা দেখেছি একটা গোল টেবিল বৈঠক, যেখানে জুপিটার ক্লাবের ভেতর একটা মিটিং চলছে এবং ক্ষিতীশকে ওই ক্লাব থেকে বের করে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। এখানে তোমাদের লার্ন করার বিষয় কি না, জুপিটার ক্লাবের সদস্যদের যে পদগুলো এবং সেই পদ অনুযায়ী এর নামগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই লার্ন করতে হবে। এছাড়া সেই গোল টেবিল বৈঠকটি ডাকা হয়েছিল কেন, কেন সেদিন ক্ষিতীশ সিংহকে শোকজ করা হয়েছিল, সেই বিষয়টা তোমাদের কিন্তু লার্ন করতে হবে। এবং শেষ পর্যন্ত ক্ষিতীশ সিংহের প্রতি যে অভিযোগগুলো ওরা তুলেছিল সেই অভিযোগগুলো কি ছিল সেটাও তোমাকে শিখতে হবে। ক্ষিতীশ সিংহ কবে প্রথম জুপিটার ক্লাবে এসেছিল, সেই সময় আর কে এসেছিল, এবং জুপিটারের ক্ষিতীশ সিংহের সাথে হরিচরণের যে একটা সবসময় বচসা, তার প্রথম দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাই এই চ্যাপ্টার 3-তে। হরিচরণের যে মিথ্যে বলার প্রবণতা, সে সে কোনোদিনই অলিম্পিকে যায়নি কিন্তু তবু সে অলিম্পিকের কথা বলেছে, সেই বিষয়টাও কিন্তু একটু তোমাদের দেখে রাখতে হবে। তাছাড়া প্রকৃত চ্যাম্পিয়নকে তৈরি করার জন্য কি কি দরকার, আমাদের বাংলায় কেন চ্যাম্পিয়ন তৈরি হয় না, এই বিষয়গুলোর বেশ সুন্দর একটা ব্যাখ্যা কিন্তু এই চ্যাপ্টার 3-তে ক্ষিতীশ সিংহের জবানবন্দিতে উঠে এসেছে, সেই অংশটাও কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক এই কারণেই আমি বললাম চ্যাপ্টার 3 প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটাই খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকেও কিন্তু অনেক রকম প্রশ্ন আসতে পারে, কাজে ভালোভাবে পড়বে, প্রত্যেকটা লাইন সম্পর্কে সচেতন হবে।
চলে যাব চ্যাপ্টার চ্যাপ্টার 4-এ আমরা দেখছি একটা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা আছে, মানে সেই সারাক্ষণ যে হেঁটে যাওয়ার একটা প্রতিযোগিতার দৃশ্য। সেই প্রতিযোগিতাটা কারা অর্গানাইজ করেছিল বা কারা ব্যবস্থা করেছিল প্রতিযোগিতার, মানে কোন ক্লাব, সেই প্রতিযোগিতার বিষয়টা কি ছিল বা বৈশিষ্ট্য কি ছিল, কেন ক্ষিতিশ সিংহ সেই প্রতিযোগিতা পছন্দ করেনি, মানে কোনোদিন সেই প্রতিযোগিতা তার ভালো লাগতো না, মানে অবিরাম হাঁটা প্রতিযোগিতাটা, সেটা কেন, সেটা এছাড়া বিষ্ণুধর কি কারণে সেদিন ক্ষিতীশকে ডেকে পাঠিয়েছিল, বা একটা মজার কৌতুকের দৃশ্যও কিন্তু ওখানে আছে, সেখান থেকেও প্রশ্ন হতে পারে। তবে এই বিষয়ে তোমাদের একটা কথা বলবো, এই যে মজার দৃশ্য, মানে ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণের যে অংশটা, মানে বিষ্ণুধর সেখানে বক্তৃতা দিচ্ছে, মাঝখানে ভুলে গেছে, ক্ষিতীশ সিংহ পেছন থেকে তাকে প্রম্পট করছে, এই যে একটা মানে সুন্দর হাসির দৃশ্য, সেখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক, কিন্তু আমি বলবো তোমরা তখনই ওই প্রশ্নের উত্তর লিখতে হাত দেবে যদি তোমরা অন্য প্রশ্ন ভালো না পাও, কারণ এই ধরনের প্রশ্নে কিন্তু ডিটো আনসার বই থেকে লিখতে হয়, মানে যে ব্যাখ্যা, যে সংলাপ, ঠিক কি কি বলেছিল, কখন বলেছিল, প্রত্যেকটা যদি ঠিকঠাক না লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। কাজেই তোমরা দেখে নেবে যে 3টে প্রশ্ন তো তোমাদের দেওয়া হয়, সেই 3টে প্রশ্নের মধ্যে তোমাদের চুজ করতে হয়। আমি তো পজিটিভলি সবসময় ছাত্রছাত্রীদের বলি কোনি উপন্যাস থেকে 2টো তোমরা যাতে লেখো, তা তোমরা যদি সেই 2টো প্রশ্ন ওখান থেকে লেখো তাহলে এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়বে, এবং এই যে বললাম ক্ষিতীশ সিংহ কী কারণে ক্ষিতীশকে ডেকেছিল এটাও অবশ্যই তোমাদের পড়তে পারো। কিন্তু যদি অন্য প্রশ্ন উত্তর ভালো লিখতে পারো তাহলে এই ধরনের প্রশ্নকে অ্যাভয়েড করবে। এবার যাব চ্যাপ্টার 5। আচ্ছা, চ্যাপ্টার 4 কিন্তু ভেরি ইম্পর্টেন্টের তালিকায় আমি রাখছি না, বাট প্রশ্ন আসতেই পারে। চ্যাপ্টার 5কে আবার আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে আমরা দেখতে পেয়েছি রবীন্দ্র সরোবরের মানে সাঁতার প্রতিযোগিতার একটা বর্ণনা আছে। এই রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতাতেই কিন্তু কোনির সাথে প্রথম হিয়ার সাক্ষাৎকারের একটা দৃশ্য আছে। এই সাঁতার প্রতিযোগিতায় কিন্তু ক্ষিতীশ সিংহকে দেখা গেছে, যিনি একজন জাজ হয়ে ওখানে গিয়েছিলেন, এবং সেক্ষেত্রে এই যে প্রতিযোগিতার একটা বর্ণনা সেটা তোমাদের শিখতে হবে। ওই প্রতিযোগিতার উদ্যোক্তা কারা সেটাও তোমাদের জানতে হবে। রবীন্দ্র সরোবরে যে প্রতিযোগিতাটা হয়েছিল, প্রতিযোগিতায় ঠিক কী ঘটেছিল, ওই প্রতিযোগিতার পরে ক্ষিতীশ সিংহ যখন কোনিকে বলে সাঁতার শেখার কথা, তখন কিন্তু কোনি খুব অহংকারের সাথে তাকে বলেছিল সাঁতার আমি জানি, অর্থাৎ সে যে গঙ্গা পার হতে পারে, মানে সরি এই প্রতিযোগিতায় হেরে যায় কোনি, তখন কিন্তু সে বলেনি সাঁতার আমি জানি, ওই হাঁটা প্রতিযোগিতার পরে সে বলেছিল। যাই হোক, চ্যাপ্টার 5 আমরা যখন দেখছি সে কোনিকে আবার সাঁতার শেখার জন্য একটা প্রস্তাব দিচ্ছে ক্ষিতীশ সিংহ, তখন কিন্তু কোনি চুপ ছিল, কারণ হিয়ার সাথে যে বিষয়টা হলো, হিয়া জিতলো, কোনি জিতলো না, কারণ কেন কোনি সেদিন হেরে গিয়েছিল এটা তোমাদের ঠিকঠাক বলতে হবে, কারণ কোনি কিন্তু সাঁতার কাটতো, কিন্তু সাঁতারের সঠিক নিয়ম যেগুলো আছে সেগুলো সে জানতো না, যেটা হিয়া জানতো, যার ফলে হিয়া সেদিন জয়লাভ করেছিল, কোনি করেনি। এই অংশগুলো তোমাকে বুঝে লিখতে হবে। এরপর যেটা আছে, কোনির দাদা কমলের সাথে ক্ষিতীশের একটা সাক্ষাৎকার দৃশ্য আছে, সেখানে কমলের মুখ থেকে কোনির বাড়ির একটা পরিচয় পাই, কোনির বাড়ির অবস্থান মানে ঠিকানা পাই আমরা, সেগুলো তোমাদের ফুল লার্ন করতে হবে। কমল সম্পর্কে তোমাদের কিছুটা লার্নিংয়ের পার্ট আছে। এছাড়া আমরা দেখেছি কোনিকে নিয়ে ক্ষিতীশের কি স্বপ্ন, সেটাও এই চ্যাপ্টারে কিছুটা বলা হয়েছে, এবং কোনিদের পরিবারের সদস্যদের সবার যে কথা সবটাই তোমাদের কিন্তু ক্ষিতীশের স্বপ্ন না, সরি কমলের স্বপ্ন, সেই কমলের যে স্বপ্ন সেটাও কিন্তু তোমাদের বলতে হবে। আর কমল ক্ষিতীশকে চিনতো সেটাও কিন্তু এখানে বলেছে, কেন চিনতো, কিভাবে চিনতো, এই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। কাজে চ্যাপ্টার 5 A to Z ভালো করে তোমাদের পড়া প্রয়োজন। চলে যাব চ্যাপ্টার 6-এ, যেখানে আমরা পাচ্ছি কোনিদের ঘরের একটা দৃশ্য, পাচ্ছি জুপিটারে ক্ষিতীশের কোনিকে নিয়ে যাওয়ার কারণ এবং সম্পূর্ণ ঘটনাটা। এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, মানে কোনিকে যে নিয়ে গিয়েছিল কিন্তু ওখানে কিভাবে বঞ্চিত হতে হয়েছিল ক্ষিতীশ সিংহকে, কিভাবে হরিচরণ এবং তার দলবল তাকে
নাস্তা নাবুদ করে এবং কণিকে ওখানে কোনো রকমভাবে সাঁতারে স্থান দেয় না, মানে সে প্র্যাকটিস করতে ওই জুপিটারের জল পেল না, সেই ব্যাখ্যাটা ওখান থেকে প্রশ্ন কিন্তু আসার চান্স আছে। অ্যাপেলোতে ক্ষিতীশের পা দেওয়ার এই যে কারণটা সেটা তোমাদের জানতে হবে। এরপর অ্যাপেলোতে নিয়ে গিয়ে কণিকে যখন অ্যাপেলোতে নিয়ে যায় ক্ষিতীশ, সেখানে নকুল মুখুজ্জে অ্যাপেলোর তৎকালীন যে প্রেসিডেন্ট, তার সাথে যে ভাইস প্রেসিডেন্ট সম্ভবত, তার সাথে যে কথোপকথন, সেই কথোপকথনটাও কিন্তু তোমাদের শিখতে হবে। ওখান থেকেও প্রশ্ন আসতে পারে। নকুল মুখুজ্জের সাথে ক্ষিতীশের যে কথা হয়েছিল, কি শর্ত হয়েছিল, ক্ষিতীশ সিংহের মানে ক্ষিতীশ কি শর্ত দিয়েছিল নকুল মুখুজ্জেকে কণিকে ওই দলে নেওয়ার পর, সেই সমস্ত ব্যাপারটা কিন্তু তোমাদের শিখে নিতে হবে। এখান থেকে প্রশ্ন হতে পারে, চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। চলে যাব চ্যাপ্টার 7-এ। এই চ্যাপ্টার 7 সম্পর্কেও আমি বলবো প্রশ্নের জন্য এটা একটু অ্যাভয়েড করাই ভালো যদি সম্ভব হয়। এখন না সম্ভব হলে তোমাদের কিছু করার নেই। চ্যাপ্টার 7-এর প্রশ্নও কিন্তু অনেকটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসতেই পারে, তবে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এটা নয়, কারণ এখান থেকে প্রশ্ন এমন কিছু ভালো প্রশ্ন হয় না। তবে হ্যাঁ, এখন পরীক্ষকরা তোমরা দেখেছো যে সবসময় যে ইম্পর্টেন্ট পার্ট থেকেই প্রশ্ন করেন তা কিন্তু নয়। কাজেই বলতে হবে চ্যাপ্টার 7 তোমরা পড়ে যাও, তবে যদি সম্ভব হয় চ্যাপ্টার 7-এর প্রশ্নে হাত দিও না, আর যদি ইজি প্রশ্ন থাকে দিতেই পারো। যাক গিয়ে এখানে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আছে সেগুলো কি না, কণির জন্য ক্ষিতীশ কী ধরনের ব্যবস্থা করেছিল, ট্রেনিংয়ের, খাদ্যের বা স্বাস্থ্যের সমস্ত কিছু। এছাড়া কমলের সাথে ক্ষিতীশের একটা সাক্ষাৎকার এবং কথোপকথনের বিষয় আছে, সেটাও তোমরা পড়তে পারো। তবে আমি আবার বলছি চ্যাপ্টার 7 থেকে প্রশ্ন অ্যাটেম্পট না করাই ভালো। চলে যাব চ্যাপ্টার 8-এ। চ্যাপ্টার 8-এ পুরোটাই বলতে পারি ইম্পর্টেন্ট, কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় এখানে উল্লেখ করছি। যেমন ক্ষিতীশ কেন বিষ্ণুধরকে অ্যাপেলোর প্রেসিডেন্ট করতে চাইলো, তার যে মানসিকতা। আসলে বিষ্ণুধরকে অ্যাপেলোর যদি প্রেসিডেন্ট করতে পারে ক্ষিতীশ, তাহলে সে ওই টাকাটা নকুলের হাতে তুলে দিতে পারবে, এরকম একটা মানসিকতা। আবার আরেকদিকে আরেকটা দৃশ্য আমরা দেখেছি, লীলাবতীকে ওখানে দেখতে পেয়েছিল, কেন লীলাবতী ওখানে গিয়েছিল সেই বিষয়টা। তাছাড়া কি কি শর্ত দিয়েছিল ক্ষিতীশ লীলাবতী ওখান থেকে চলে যাওয়ার পর বিষ্ণুধরকে প্রেসিডেন্ট করে দেওয়ার পেছনে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের লার্ন করতে হবে। এরপর কিভাবে কণির খাওয়ার ব্যবস্থা ক্ষিতীশ লীলাবতীর কাছে করেছিল, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। অলমোস্ট চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট এবং তোমাদের পড়ার জন্য ভালো চ্যাপ্টার, প্রশ্ন আসলে হাত দিতে পারো। আচ্ছা, এবার চলে যাব চ্যাপ্টার 9-এ। চ্যাপ্টার 9ও ভালো একটা চ্যাপ্টার, প্রশ্ন হতে পারে অনেক এবং লেখার মতো একটা চ্যাপ্টার। এখানে আছে কণির প্রতিদিনের রুটিন কি ছিল, লীলাবতী কেন সেদিন ওকে দোকান থেকে বেরিয়ে যেতে বলেছিল, তারপর কি কি ঘটেছিল, প্রজাপতিতে কণির কাজ কি ছিল, এই অংশগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার 9-এ, সেটাই আমি বলছি। রবিবার কণি ও ক্ষিতীশ কোথায় গিয়েছিল সেখানকার সম্পূর্ণ ঘটনা। এই যে রবিবারের দৃশ্যটা, মানে সেই চিড়িয়াখানার দৃশ্য হিয়ার সাথে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চ্যাপ্টার 9-এর। আর বাকি যেগুলো বললাম সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, তবে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চ্যাপ্টার 9-এর ওই রবিবারের পার্টটা। হিয়ার সাথে কণির যে প্রথম কথোপকথনের দৃশ্য, কণির হিয়ার প্রতি একটা রাগ, একটা মানে প্রচণ্ড জেদ, তার কাজের প্রতি যেটাকে উস্কে দিয়েছিল ক্ষিতীশ সিংহ, সেই বিষয়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অবশ্যই শিখে যাবে। চলে যাব চ্যাপ্টার 10-এ। চ্যাপ্টার 10ও কিন্তু প্রশ্নের জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয় মানে পার্ট নয়, তবুও আমি বলছি তোমরা পড়ে যাবে, কারণ আবার বলছি যে কোনো জায়গা থেকেই প্রশ্ন আসতে পারে। তবে চ্যাপ্টার 10 অ্যাভয়েড করতে পারো যদি বাকি প্রশ্ন ভালো পাও। এখানে যে বিষয়গুলো তোমরা শিখবে সেটা হচ্ছে রমা যোশীকে কিভাবে কণিকে রমা যোশীর সাথে লড়ে জেতার উপযুক্ত করে তুলেছিল ক্ষিতীশ। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নটা লার্ন করা তোমাদের জন্য কঠিন, কারণ ওই সময়ে কণিকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল, এই একটা বর্ণনা, এই বর্ণনামূলক প্রশ্নের উত্তর আমি সবসময় অ্যাভয়েড করতেই বলি। তাছাড়া একটা বিষয় আছে, অমিয়া প্রজাপতিতে গিয়েছিল, প্রজাপতিতে গিয়ে অমিয়ার সাথে দেখা হয়েছিল হিয়াকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল অমিয়া। তারপরে অমিয়ার এই বিহেভিয়ার বা এই ব্যবহার দেখে কণি একসময় ক্ষিতীশকে বলেছিল যে সে যদি লেখাপড়ার কাজটা ওখানে করতে পারে, খাতা লেখার কাজটা বৌদিকে বলে মানে লীলাবতীকে বলে ক্ষিতীশ করে দেয়, এবং তার বদলে ক্ষিতীশ কী কথা বলেছিল কণিকে, সেই সবটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা যাব চ্যাপ্টার 11-এ। চ্যাপ্টার 11 আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে একটা সম্পূর্ণ প্রতিযোগিতার বর্ণনা আছে।
এই প্রতিযোগিতার বর্ণনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বর্ণনা থেকে তোমাদের প্রশ্ন কিন্তু গতবার আসেনি, কিন্তু চ্যাপ্টার 12-এ এই বর্ণনার ওপরেই বোধহয় একটা প্রশ্ন এসেছিল। যাই হোক, চ্যাপ্টার 11-এর ফুল একটা বর্ণনামূলক ব্যাপার, তা হলেও চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট এবং তবুও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন লেখা ভালো, আমি বলবো মার্কসটা উঠে যায়। চ্যাপ্টার 12-এর যেটা এসে গেছিলো তোমাদের প্রথমেই বলেছি 2024-এ, তাছাড়া তোমাদের বাকি রয়েছে যেগুলো, সেটা হচ্ছে কোনি কীভাবে জাতীয় সাঁতার দলে সুযোগ পেল। এই পার্ট থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি এবং এই পার্টটা আমি সেই জন্য অবশ্যই ইম্পর্টেন্ট হিসাবে ধরছি, কারণ চ্যাপ্টার 12 থেকে 2024 এসে গেছে বলে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না এমনটা তো হতে পারে না। আর এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট একটা পার্ট বাদ দেওয়া হয়েছে, মানে চ্যাপ্টার 12-এর এই পার্টটা যেটা মানে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, সেটার কিন্তু 2024-এ প্রশ্ন হয়নি। কাজে সেই পার্টটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে। মানে প্রণবেন্দুর সাথে যে কথোপকথন, অর্থাৎ ওই যে বিএএসএ নির্বাচন সময় ঠিক কী ঘটেছিল মোটের ওপর, সেই পার্টটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এরপর আমরা দেখব বাংলা দলের সদস্যপদ কারা পেয়েছিল, মানে জাতীয় দলে যে কোনি সুযোগটা পেল তার কারণ তো তোমরা পড়ছো। এরপর সেই জাতীয় দলে কারা কারা যাচ্ছিল বাংলার হয়ে, ম্যানেজার হয়ে কে যাচ্ছিল বা অন্যান্য পোস্টে কে কারা কারা যাচ্ছিল, সেই পার্টগুলো কিন্তু লার্নিংয়ের ব্যাপার আছে। এছাড়া জুপিটার থেকে কারা যাচ্ছিল, অ্যাপেলো থেকে কারা যাচ্ছিল, ক্ষিতিশ সিংহ কেন যেতে পারলো না কোনির সাথে, ক্ষিতিশ সিংহ ঠিক কত দূর পর্যন্ত গেছিল, এই সমস্ত কিছু কিন্তু লার্নিংয়ের ব্যাপার আছে। এবং চ্যাপ্টার 12-এর এই পার্টগুলো আমি বলবো লার্ন করতে, এটা ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা 2024-এর প্রশ্ন এখান থেকে হয়নি। 2024-এর চ্যাপ্টার 12-এর প্রশ্ন এসছে, কিন্তু ওই পার্টগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন আসেনি। আচ্ছা, এবার যাবো চ্যাপ্টার 13-এ, সেখান থেকেও 2024-এ প্রশ্ন এসে গেছে এবং এমন একটা প্রশ্ন এসেছে যার জন্য চ্যাপ্টার 13 থেকে আর প্রশ্ন আসবে না বললেও বলা চলে, কিন্তু তবুও কাউন্সিল দেবে না এমন তো নাও হতে পারে। কিন্তু আমি বলছি তোমরা যদি বাকি পার্টগুলো খুব ভালো করে পড়ে যাও তাহলে সেক্ষেত্রে চ্যাপ্টার 13 স্কিপ করতে পারো। তবে হ্যাঁ, একবার পজিটিভলি অন্তত রিড করবে, তা না হলে বিষয়টা থেকে তোমার বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি সবসময় বলি যারা নাটক উপন্যাস এগুলো চুজ করছো বা পড়ছো, তোমাদের তো কোনই বাধ্যতামূলক পড়তেই হয় সেটা নয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো চ্যাপ্টারে বাদ দেবে না, কারণ একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টারের রিলেশন থাকে। অনেক সময় দেখা যায় এমন একটা চ্যাপ্টারের লাইন তুলে দেওয়া হলেও কিন্তু আনসারটা সেই চ্যাপ্টারের থেকে লিখতে হবে না, চ্যাপ্টারের আনসার লিখতে গেলে দেখা যাচ্ছে অন্য একটা চ্যাপ্টারের নলেজ তোমাকে রাখতে হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সেই জন্য কোনো চ্যাপ্টার বাদ দেবে না, রিড করবে, কিন্তু প্রশ্নের উত্তরের জন্য ভালোভাবে পড়া, খুঁটিয়ে পড়া, সেই ব্যাপারগুলোর জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখবে। এবার আমরা যাব চ্যাপ্টার 14-এ। চ্যাপ্টার 14 আবার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় এখানে ঘটেছে। রমা যোশীর সাথে কোনির একটা সাক্ষাৎকারের দৃশ্য আছে, ইম্পর্টেন্ট বিষয়। তাছাড়া কেন শেষ পর্যন্ত কোনিকে শেষ রিলে প্রতিযোগিতা যেটা সাঁতারের, সেখানে নেওয়া হয়েছিল, নিতে বাধ্য হয়েছিল হরিচরণের দল, সেই বিষয়টা তোমাকে শিখতে হবে। যেটা অমিয়ার যে পেটে ক্রাম্প হয়েছিল, সে আর খেলতে পারলো না, তার ফলে কোনিকে নিতে হলো এবং কোনিই দলটাকে জিতিয়ে দিল। কিভাবে শেষ পর্যন্ত বাংলার মুখ রক্ষা করেছিল কোনি, এভাবেও প্রশ্নটা আসতে পারে, কাজে ওই বিষয়টা ইম্পর্টেন্ট। এখানে হিয়া কোনির একটা কথোপকথন আছে, সেই পার্ট থেকেও লাইন তুলে প্রশ্ন হতে পারে, সেটার জন্যও কিন্তু চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। প্রণবেন্দুর সাথে একটা কথোপকথনের দৃশ্য আছে, প্রণবেন্দু যখন আর দাঁড়াচ্ছে না সোজা কোনির কাছে যাচ্ছে কোনিকে ডেকে আনতে, এখানেও একটা সামান্য কথোপকথন আছে ওই জুপিটার ক্লাবের সদস্যদের সাথে, যারা কোনিকে চায় না সে তাদের সাথে, সেই লাইনগুলো তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া শেষ প্রতিযোগিতার একটা দৃশ্যের বর্ণনা, মানে একদম মানে সেই প্রতিযোগিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ঘটেছিল A to Z ভালো করে লার্ন করার একটা বিষয় আছে। চ্যাপ্টার 14-এর একেবারে লাস্ট মানে শেষ অংশে ক্ষিতীশের সাথে কোনির যে কথোপকথন, সেই কথোপকথনের লাইন তুলেও প্রশ্ন হতে পারে, সেখান থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসতে পারে। চ্যাপ্টার 14 ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে এই হলো চ্যাপ্টার 14 কোনি উপন্যাসের সমস্ত ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া তোমাদের যে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে কোনির চরিত্র আসতে পারে, ক্ষিতীশ সিংহের চরিত্র আসতে পারে, যেটা গত বছর কিন্তু আসেনি, কোনো চরিত্র আসেনি গত বছর, কাজে তোমাদের এবছর প্রত্যেকটা চরিত্র ইম্পর্টেন্ট বলবো আমি। কোনির চরিত্র ইম্পর্টেন্ট, ক্ষিতীশ সিংহর চরিত্র ইম্পর্টেন্ট, হিয়ার চরিত্র ইম্পর্টেন্ট। যে তিনটে চরিত্র মাস্ট তোমাদের করা উচিত সেটা হচ্ছে এই তিনটে চরিত্র।
এছাড়া অপ্রধান চরিত্র বলে একটা প্রশ্নও কিন্তু আসে, যেখানে তোমাদের লীলাবতী, অমিয়া বা আরও যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো পড়বে। তবে আমি সবসময় বলবো অপ্রধান চরিত্রের প্রশ্নে হাত না দিতে, সেখানে কিন্তু তোমরা ভালোভাবে লিখতে পারবে না। কাজে কনি, ক্ষিতীশ এবং হিয়া এই তিনটে চরিত্র খুব ভালো করে যাবে। এখান থেকে যদি কমন পাও অবশ্যই লিখবে, ফুল মার্কস যাতে ওঠে তার চেষ্টা করবে। আর তোমাদের তিনটে প্রশ্ন দেওয়া হবে কোনি উপন্যাসে, তার মধ্যে একটা 10 মার্কসের প্রশ্ন যেখানে পার্ট প্রশ্ন থাকবে, আর বাকি যে দুটো সে দুটো কিন্তু কোনো পার্ট প্রশ্ন ওভাবে মানে নাম্বার মার্কিং করে দেওয়া হবে না, তো 10 আর 10 বলে লিখে দেওয়া হবে। কাজেই তোমাদের পার্ট প্রশ্ন বুঝে তোমরা আনসার লিখবে। আর 10-এ যে প্রশ্নটা থাকে সেখানেও কিন্তু পার্ট বাই পার্ট থাকে, সেটাও তোমরা প্যারাগ্রাফ ওয়াইজ লিখবে, তাহলে দেখবে ফুল মার্কসটা পেতে সুবিধা হবে। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।